Assalamu alaikum, everyone. So we have already begun our session, today's free session. And as I have already declared, that today we are going to demonstrate a wonderful reading skill class that will be very much effective for you guys, those who are thinking or those who have already decided to sit for the IELTS in the coming 1 or 2 months. সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি খালিদুজ্জামান, and as a profession I have chosen to be an IELTS trainer, and I also help students in case of their visa processing. That means I also uh, like process visas for those students who are trying to go abroad and pursue their future career. Okay, আজকে যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই কি গাইডটা নিয়েছেন? Cambridge 17 Reading Test 1 Passage 2 page 20 guys? Yes, sir. Okay, একজন yes sir বলেছে। বাকিরা যারা আছেন যাদের সামনে গাইড নেই, তারা স্ক্রিনটা ভালো করে দেখবেন। আজকে আমি আপনাদেরকে এই প্যাসেজটা এই কারণে সিলেক্ট করেছি বিকজ এখানে মাত্র 4টা কোয়েশ্চেন আছে, আর অনলাইন ক্লাসে বেশিক্ষণ অনেকে থাকতেও চান, ইটস কোয়াইট অবভিয়াস। কিন্তু আরেকটা কথা বারবার বলে দিচ্ছি, আজকে আমি আপনাদেরকে যেটা শিখাবো এটা একটা ডেমো। আমাদের প্রাইভেট ক্লাসে এর চেয়ে আরো ডিটেল ভাবে আমি শিখাই, বাট আমার এই ফ্রি সেশনটা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে, ফর দ্য লাস্ট টাইম বলছি, টিপস এন্ড ট্রিক্স থেকে বের হয়ে আসুন। গেট আউট অফ that bogus theory that tips and tricks can help you in case of IELTS reading test. কিভাবে স্কিল ডেভেলপ করতে হয়, কিভাবে ব্রেইনটা খাটাতে হবে, সেটাই আমি আপনাদেরকে আজকে ক্লাসে দেখাবো। ওকে, এবং আজকে আমি ক্লাসে আপনাদেরকে এটাও দেখায় দিব, এই যে স্ক্যানিং এন্ড স্কিমিং, এটা আসলে কাকে বলে। অলরাইট, আজকে আমাদের যে প্যাসেজটা হচ্ছে স্টেডিয়ামস, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। তো ব্যাপারটা হচ্ছে যে ইনফরমেশন ম্যাচিং আর ম্যাচিং হেডিং, এই দুটো জিনিস কি, সবাইকে একটু বলবো যে আপনারা প্লিজ কোঅপারেট করবেন, কারণ এখানে অনেকে আছে যারা বিগিনার লেভেল বা প্রাইমারি লেভেল বা যারা ফ্রেশ হ্যান্ড, এবং অনেকে আছেন যারা অ্যাডভান্স, বা অনেকে আছেন যারা হচ্ছে অ্যাভারেজ। ক্লাসটা আমরা সবাই কোঅপারেট করব, কারণ কেউ হয়তো একবারে বুঝবে, কেউ হয়তো বা 2-1 বার বুঝানো লাগবে। আমরা সবাই কোঅপারেট করব, কেমন? আচ্ছা, তো ম্যাচিং হেডিং অ্যান্ড ইনফরমেশন ম্যাচিং, এখানে যেটা আছে যে কয়েকটা লাইন দেওয়া থাকে, কয়েকটা সামারাইজড লাইন দেওয়া থাকে। যেরকম আজকের ক্ষেত্রে আপনারা খেয়াল করুন, আমাদের লাইন বা কোয়েশ্চেন দেওয়া আছে 4টা, কোয়েশ্চেন 14 to 17। মানে ম্যাচিং হেডিং বা ইনফরমেশন ম্যাচিং এ কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকে, এই সেন্টেন্সগুলো হচ্ছে এক একটা প্যারার সামারি। এই কোয়েশ্চেনগুলা বা সেন্টেন্সগুলা হচ্ছে এক একটা প্যারার সামারি। এখন প্যারা কাকে বলে আপনারা দেখেন, আমি একদম ভেঙে চুরে প্রথম থেকে বুঝাচ্ছি। প্রত্যেকটা রিডিং প্যাসেজে দেখবেন অনেকগুলো প্যারা থাকে। যেরকম বর্তমান আমাদের সামনে যে রিডিং প্যাসেজটা, এখানে 7টা প্যারা আছে, A থেকে G পর্যন্ত। We have got 7 paragraphs in today's passage from A to G. তো কোনো প্যাসেজে যদি ম্যাচিং হেডিং বা ইনফরমেশন ম্যাচিং থাকে, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো এই প্যারাগ্রাফগুলোকে মার্কিং করা থাকবে। যেমন দেখেন আমাদের বর্তমান প্যাসেজে প্যারাগুলো ABCD দিয়ে মার্কিং করা আছে। অর্থাৎ যখনই আইএলটিএস এর কোয়েশ্চেন পেপারে যদি দেখেন প্যাসেজের প্যারাগুলো মার্কিং করা রোমান সংখ্যা দিয়ে বা ABCD দিয়ে মার্কিং করা, তখনই বুঝবেন কপালে শনি আছে। দ্যাট মিন্স হয় ম্যাচিং হেডিং অথবা ইনফরমেশন ম্যাচিং আছে। তো ম্যাচিং হেডিং, এই যে হেডিং বা ইনফরমেশন, এগুলা কি? এগুলা হচ্ছে এই যে দেখেন 14 থেকে 17 দেখতে পাচ্ছেন, এখানে 4টা সেন্টেন্স আছে। দেখেন 14 থেকে 17 এগুলা কিন্তু 4টা সেন্টেন্স। এক একটা সেন্টেন্স কিন্তু এক একটা প্যারার সামারি। আমাদের প্যারা আছে কয়টা? আবারও দেখেন, প্যারা আছে 7টা। এক একটা প্যারাতে অ্যাটলিস্ট 2 লাইন, 3 লাইন, 4 লাইন করে থাকে। কিন্তু এই হেডিং বা ইনফরমেশন গুলো হচ্ছে এই প্যারাগুলোর এক কথায় সামারি। এই প্যারাগুলোর এক একটার সংক্ষেপে সামারি।
এখন কথাটা হচ্ছে অনেক সময় 2-3টা প্যারা মিলে একটা সেকশন হয়, 2-3টা প্যারা মিলেও একটা সেকশন হয়। যেমন দেখেন আমাদের বর্তমান যে প্যাসেজটা, এখানে 1 নাম্বার সেকশনে 3টা প্যারা আছে, অর্থাৎ কোয়েশ্চেনে যে সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্স হয়তো এই 3টা প্যারার কথাকে এক কথায় বলবে। মানে সোজা কথা, প্যাসেজে যে সেকশন গুলো থাকবে এবিসিডি দিয়ে বা রোমান সংখ্যা দিয়ে যে সেকশন গুলো থাকবে, এই সেকশন গুলোর এক কথায় সামারিটাই হচ্ছে ইনফরমেশন বা হেডিং, যেগুলো আমাকে ওই সেকশনের সাথে মিলাতে হবে। ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, প্যাসেজের একটা প্যারাতে বা একটা সেকশনে রহিমের ডেইলি রুটিন সম্বন্ধে লেখা আছে। ধরেন ওই সেকশনে এরকম লেখা আছে, রহিম সকালে 8টার সময় ঘুমে থেকে উঠে সে 10টার সময় স্কুলে যায়, সে স্কুল থেকে ফেরত আসে দুপুর 2টায়, তারপর সে লাঞ্চ করে বিকালে খেলতে যায় বিকাল 5টায়, সন্ধ্যা 7টার সময় সে পড়তে বসে এবং রাত 10টায় সে ঘুমাতে যায়। ধরেন এটা প্যাসেজের একটা সেকশনে লেখা আছে। এখন এতগুলো কথার এক লাইনের সামারিটা কি হবে? কেউ একজন বলেন তো, এক লাইনের সামারিটা কি হবে? আমি যে মাত্র যেটা বললাম, এক লাইনে যদি আমি বলি এটার এটা সামারিটা ডেইলি কি হবে? রুটিন। রহিমস ডেইলি রুটিন অফ ডেইলি রহিম। রুটিন অথবা ডেইলি রুটিন অফ রহিম, তাই না? এই যে আপনারা যে কথাটা বললেন রহিমস ডেইলি রুটিন বা ডেইলি রুটিন অফ রহিম, এটাই হচ্ছে হেডিং বা এটাই হচ্ছে ইনফরমেশন, যেটা আমাদেরকে এই প্যাসেজের সেকশনের সাথে মিলাতে হবে। তো আশা করি সবাই ক্লিয়ার ইনফরমেশন বা হেডিং আসলে কাকে বলে। সবাই ক্লিয়ার তো? এভরিওয়ান প্লিজ, সবাই Yes, ক্লিয়ার? sir. Yes, sir. ইয়েস স্যার। কেউ বিরক্ত হবেন না, আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ Yes, আছেন sir. যারা অলরেডি এগুলো প্র্যাকটিস করেছেন, কিন্তু এখানে প্রাইমারি লেভেলেরও কেউ কেউ আছে যাদের জন্য আমি কথাটা ভেঙে বললাম। নাও লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। How can I understand that a particular heading will match with a particular section? কিভাবে একটা হেডিং একটা সেকশনের সাথে মিল খাবে? সব সময় মনে রাখবেন, don't go for the passage at the beginning. প্রথমে প্যাসেজ পড়বেন না। এটা অনেক ট্রেনার বলে থাকে যে হ্যাঁ ট্রু ফলস বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস এর বেলায় তোমরা প্যাসেজ আগে পড়বা না, কিন্তু ম্যাচিং হেডিং বা ইনফরমেশনের বেলায় প্যাসেজ আগে পড়বা। ভুল কথা। যেই বলুক, ব্রিটিশ কাউন্সিলের সিইও যদি বলে তাও এটা ভুল কথা। আগে আমরা দেখব ইনফরমেশন কয়টা আছে বা হেডিং কয়টা আছে। এখন আপনারা বলতে পারেন যে স্যার কেমনে বুঝবো যে ইনফরমেশন ম্যাচিং বা কেমনে বুঝবো যে ম্যাচিং হেডিং? দুইটা কিন্তু দুই রকম। ম্যাচিং হেডিং বা ইনফরমেশন ম্যাচিং দুইটা কিন্তু দুই রকম টাস্ক। সিস্টেম একই কিন্তু টাস্ক দুইটা। এটা বুঝবেন আপনারা এই যে ইনস্ট্রাকশনে লেখাই থাকবে দ্য ফলোইং ইনফরমেশন, এই যে দেখেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন সবাই? দ্য ফলোইং ইনফরমেশন, এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। আর যদি ম্যাচিং হেডিং হইতো তাহলে লেখা থাকতো দ্য ফলোইং লিস্ট অফ হেডিংস। মানে হেডিং, ম্যাচিং হেডিং থাকলে হেডিং লেখা থাকবে আর ইনফরমেশন হলে ইনফরমেশন লেখা থাকবে। এখন তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে, এভরিওয়ান মনোযোগ দিবেন, যদি ম্যাচিং ইনফরমেশন হয় তাহলে প্যাসেজে সেকশন বেশি থাকবে, ইনফরমেশন কম থাকবে। কি বলেছি? যদি ম্যাচিং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং হয়, প্যাসেজে সেকশন বেশি থাকবে, মানে প্যাসেজে অপশন বেশি থাকবে কিন্তু কোয়েশ্চেন অল্প থাকবে। যেমন দেখেন বর্তমানে আমাদের প্যাসেজে সেকশন কয়টা? 7টা, এ থেকে জি পর্যন্ত। দেখেন এ বি সি ডি ই এফ জি 7টা, কিন্তু কোয়েশ্চেন কয়টা? কোয়েশ্চেন কিন্তু মাত্র 4টা। দেখেন লুক এট দ্য স্ক্রিন, 14, 15, 16, 17, কোয়েশ্চেন 4টা। কিন্তু ম্যাচিং হেডিং এর বেলা এটা কিন্তু অপোজিট হয়, উল্টা হয়। তখন প্যাসেজে অপশন কম থাকে, হেডিং বেশি থাকে। দুইটা দুইটা জিনিসই কিন্তু সলভ করার টেকনিক একই, মানে ম্যাচিং হেডিং আর ইনফরমেশন ম্যাচিং, এই দুইটাকে আপনি সলভ করবেন একই টেকনিকে, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটাই, ম্যাচিং হেডিং এর বেলায় প্যাসেজে সেকশন কম থাকে আর হেডিং এর লিস্টে হেডিং গুলো অনেকগুলো থাকে, মানে হেডিং বেশি থাকে, প্যাসেজে অপশন কম থাকে। আর ইনফরমেশনে হয়ে যায় উল্টা, প্যাসেজে অপশন বেশি থাকে আর ইনফরমেশন কম দেওয়া থাকে। এটাই জাস্ট তফাৎ।
আর সলভিং এর প্রসেস একই। এখন কথাটা হচ্ছে আমরা সলভটা কিভাবে করব, হাউ ক্যান উই সলভ। প্রথম কথা হচ্ছে আমরা ইনফরমেশন গুলো দেখে নিব এবং ইনফরমেশন থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ড সিলেক্ট করব। এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এখানে ইনফরমেশন আছে টোটাল 4টা। তো ইনফরমেশন গুলো রিডিং পড়বে আমার ওয়াইফ প্লাস আমাদের যিনি মডারেটর, না আমাদের যিনি অ্যাডমিন আর কি, সরি, উনি ইনফরমেশন গুলো পড়বে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন ওয়ার্ড গুলো কিওয়ার্ড হবে। সবাই রেডি? এভরিওয়ান, হ্যালো, আর ইউ উইথ মি? Yes, sir. Yes, sir. Yes, sir. আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি কিভাবে সলভ করছি। আমি কিন্তু আপনাদেরকে লেকচার দিব না যে গাইস এটা এটা এমনি করবেন, এ করবেন, এ করবেন, হয়ে যাবে। আমি একটা স্টুডেন্টের মতো করেই সলভ করব। আমি আপনাদের মতো একটা স্টুডেন্ট সেজেই আমি সলভ করব। ওকে, আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি চারটা ইনফরমেশন আছে, কিন্তু প্যাসেজের সেকশন আছে 7টা। দ্যাট মিনস যে কোনো 3টা সেকশন বাদ যেতে পারে, কারণ আমার কোয়েশ্চেন আছে কয়টা, মানে এই যে ইনফরমেশন আছে কয়টা, 4টা, আর প্যাসেজের সেকশন আছে কয়টা, 7টা। দ্যাট মিনস 3টা সেকশন আমার বাদ যেতে পারে। ওকে, তবে এখানে একটা কথা আছে, আপনারা দেখেন ইনস্ট্রাকশনের লাস্টে স্টার মার্ক দিয়ে একটা কথা আছে। গাইস, ক্যান ইউ সি ইট? নোটেড বিলো। Yes, sir. দেখতে পাচ্ছেন সবাই? You may use any letter more than once. মানে প্যাসেজের যে কোনো একটা সেকশন, এই যে এ বি সি ডি এগুলো তো এক একটা সেকশন, প্যাসেজের যে কোনো একটা সেকশন হয়তো 2বার ইউজ হতে পারে। প্যাসেজের যে কোনো একটা সেকশন, ধরেন যে কোনো একটা ইনফরমেশনের সাথে একটা সেকশন মিলল এ, আবার এ সেকশনটা দেখা গেছে আরেকটা ইনফরমেশনের সাথেও মিলছে, অর্থাৎ যে কোনো সেকশন 2বারও কিন্তু ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন। ওরা কিন্তু এনবি দিয়ে দিয়েছে, মানে আপনারা এটা মনে করেন না যে এ নাম্বার সেকশনটা একটা ইনফরমেশনের সাথে মিলাই ফেলছি তাহলে এ নাম্বার সেকশনটা আর পড়ার দরকার নেই। এটা কিন্তু মনে করেন না, এ নাম্বার সেকশনটা আরেকটা ইনফরমেশনের সাথেও মিলতে পারে। এটার অর্থটা কিন্তু এটা ছিল। ওকে, তাহলে আমরা প্রথম ইনফরমেশনটা পড়ছি। হোয়াট ডাজ দ্য ফার্স্ট ইনফরমেশন সে? 14. A mention of negative attitudes towards stadium building projects. A mention of negative attitudes towards the stadium building project. আচ্ছা, আমি কিন্তু একটা স্টুডেন্টের মতো সলভ করতেছি, আপনারা খেয়াল করবেন মনোযোগ দিয়ে। ইনফরমেশনটা আমি পড়লাম, তাহলে এখানে কিওয়ার্ডটা কি হতে পারে? সবার আগে আমি দেখাবো আমার চোখে যেটা পড়তেছে, নেগেটিভ অ্যাটিটিউড। আমি কিন্তু আবারও বলছি আপনাদের মতো একটা স্টুডেন্ট সেজে আমি এগুলো সলভ করতেছি। এ মেনশন অফ, আচ্ছা মেনশন অফ দরকার নেই, নেগেটিভ অ্যাটিটিউড এটা একেবারে চোখের মধ্যে বিন্দায় গেছে। গাইজ, অনেকে জিজ্ঞেস করে যে স্যার কিওয়ার্ডস কেমনে সিলেক্ট করব? একটা সেন্টেন্স যখন পড়বেন না, অটোমেটিকলি, মানে এটা আমাদের একটা ন্যাচারাল ব্যাপার, অটোমেটিকলি দেখবেন কয়েকটা ওয়ার্ড আপনার চোখে গেঁথে যাবে, মানে ওই ওয়ার্ডের উপর চোখটা এমনি আটকে যাবে। আপনারা দেখেন এই সেন্টেন্সটা পড়েন, আপনারা নিজেরাই পড়েন। A mention of negative attitudes towards the stadium building project. দেখেন আলটিমেটলি নেগেটিভ অ্যাটিটিউডটা চোখের মধ্যে বাড়তেছে গাইস। আমি কি ঠিক বলি? এই Yes, জিনিসটা sir. চোখের মধ্যে বাঁধে না? Yes, sir. আচ্ছা, Yes, sir. তার মানে হচ্ছে কিওয়ার্ড দাগানোর কোনো ফ্যাক্টর বা কোনো নিয়ম নাই। যেমন দেখেন আমি একটা কথা বলি, আই গো টু স্কুল এভরিডে ইন দ্য মর্নিং। নর্মালি আই গো টু স্কুল এভরিডে ইন দ্য মর্নিং, দেখেন আলটিমেটলি স্কুল শব্দটা কানে বাজতেছে, স্কুল, আর এভরিডে মর্নিং, দেখেন মর্নিংটা চোখে বাজতেছে। মানে কিওয়ার্ডটা না আলটিমেটলি আপনার চোখে বাঁধবে, আলটিমেটলি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডসটা চোখে বাঁধতেছে, ওকে ফাইন, আমি এটা দেখালাম। টুয়ার্ডস দ্য স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, যে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট এটাও একটু চোখে বাঁধতেছে। তাহলে এই দুইটা ফ্রেজ, নেগেটিভ অ্যাটিটিউড, এই ফ্রেজ কেন বললাম? 2টা বা 3টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়। নেগেটিভ অ্যাটিটিউড, এই ফ্রেজটা, স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, এটাকে আমি আন্ডারলাইন করলাম। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আমি একটা ইনফরমেশন পড়ে কি প্যাসেজে দৌড় দিব?
মানে একটা একটা করে ইনফরমেশনের আমি কিওয়ার্ড দেখাবো আর প্যাসেজ যাব? না, যতগুলা হেডিং বা যতগুলা ইনফরমেশন থাকবে সবগুলার কিওয়ার্ড দাগানোর পরে দেন আই উইল ফাইনালি মুভ টু দ্য প্যাসেজ। এখন এখানে একটা কথা আছে, অ্যাজ ইউ নো ভেরি ওয়েল, যে এখন কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন স্যার স্ক্রিনের মধ্যে দেখাবো কিভাবে? এটা আপনাদের কিন্তু একটা মানে মেমোরি টেস্ট, মানে আপনাদের স্মৃতিশক্তি কতটা বেশি এখানে কিন্তু একটা পরীক্ষা হবে। পেপার বেসড টেস্ট বাংলাদেশে বাদ দিচ্ছে কেন? কারণ ওই যে আছে না টিপস এন্ড টেকনিকওয়ালা, এরা অনেকে মানে বাঙালি কতটা ট্যালেন্ট, আইএলটিএস এর কোয়েশ্চেন পেপারও ফাঁস করা শুরু করছে। আল্লাহ মাফ করুক, কোন দিন না কোন দিন ব্রিটিশ কাউন্সিল এটা বলে বসে যে বাংলাদেশ থেকে আইএলটিএস ব্যান করে দিবে। আল্লাহ মাফ করুক, এটা যেন না হয়। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আপনারা যখন কম্পিউটার বেসড টাস্কটা দিবেন তখন আপনারা আপনাদের মনে রাখতে হবে যে এটা এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল। ওকে ফাইন, হোয়াট ডাজ দ্য সেকেন্ড ইনফরমেশন সে? Figures demonstrating the environmental benefits of a certain stadium. Figures demonstrating the environmental benefits of a certain stadium. আচ্ছা, ফিগার্স এই জিনিসটা চোখে বাঁধতেছে। ফিগার্স এই জিনিসটা চোখে বাঁধতেছে। ফিগার্স ডেমনস্ট্রেটিং দি এনভায়রনমেন্টাল বেনিফিটস, এটাও চোখে বাঁধতেছে। দেখেন তো আমি যেগুলা যেগুলা আমার চোখে বাঁধতেছে আলটিমেটলি আপনাদের সাথেও মিলতেছে না? কি মিলতেছে গাইস? Yes, sir. না মিললে বললেন কিন্তু। আমি জানি এটা হয়তোবা অনেকে সলভ করেও ফেলেছে, কিন্তু যারা সলভ করেছেন তারা ভুলে যান, আমার সাথে নতুন করে দেখেন, বিকজ ইউ উইল ডেফিনেটলি গেট টু লার্ন সামথিং নিউ। ফিগার্স, আচ্ছা ফিগার্স মানে কি? এটা কি মানুষের ফিগার গাইস? ফিগার্স মানে কি? সংখ্যা। মানে ওরা কিন্তু এখানে দেখেন ওরা কিরকম দুষ্টু, ওরা কিন্তু এখানে লিখতে পারতো নাম্বারস অথবা অ্যামাউন্ট অথবা সাম, SUM সাম, কিন্তু ওরা একটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করেছে ফিগার্স। অনেকে কিন্তু বলতে পারে ইজ ইট এ হিউম্যান ফিগার? নো। ইজ ইট এ শেপ? এটা কি কোনো আকৃতি? নো। ফিগার্স দ্যাট মিন্স সংখ্যা। Figures demonstrating the environmental benefits of a certain stadium. আচ্ছা, এটাকে অনেকে বলে certain. This is not certain. This is certain. Certain. Okay? আচ্ছা, figures demonstrating the environmental benefits of a certain stadium. তাহলে ফিগার্সটা চোখে বাঁধতেছে, এটাকে হাইলাইট করছি। এনভায়রনমেন্টাল বেনিফিটস এটাও চোখে লাগতেছে, হাইলাইট করতেছি। আর সার্টেন স্টেডিয়াম মানে কোন একটা নির্দিষ্ট স্টেডিয়াম নিয়ে মনে কথাবার্তা বলতেছে। আমার তো মাথায় আছে যে আইএলটিএস এর এরা কতটা মানে চালাক হতে পারে, এরা তো নিশ্চয়ই প্যারাফ্রেজ করবে, এটা তো আমার মাথায় থাকবেই। মানে আমি যখন কিওয়ার্ড দাগাবো আমি এটা মোটেও মাথায় রাখবো না যে যে কিওয়ার্ড দাগাচ্ছি এটা হুবহু এই অবস্থায় প্যাসেজে থাকবে। থাকে অনেক সময়, কিন্তু এটা সম্ভাবনা 1 or 2%। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্যারাফ্রেজ করা থাকে। তো এখানে যেহেতু বলতেছে সার্টেন স্টেডিয়াম, নিশ্চয়ই কোন একটা দেশের বা কোন একটা স্টেডিয়ামের নাম হয়তো বা উল্লেখ থাকবে, কারণ এরা তো অনেক দুষ্টু, এরা তো সার্টেন স্টেডিয়াম প্যাসেজও লিখবে না। প্যাসেজে হয়তো বা কোন একটা স্টেডিয়ামের নাম থাকবে বা কোন একটা দেশের বা সোজা কোথায় একটা নির্দিষ্ট স্টেডিয়ামের উল্লেখ থাকবে, ওটাই হচ্ছে সার্টেন স্টেডিয়াম। ওকে ফাইন, দেন ইনফরমেশন নাম্বার 3। Examples of the wide range of facilities available at some new stadiums. Examples of wide range of facilities. আচ্ছা, এই যে চোখে বাঁধতেছে wide range of facilities available at some new stadiums. আচ্ছা, এই যে নিউ স্টেডিয়াম এটা চোখে বাঁধতেছে, তাহলে কোন একটা জায়গায় হয়তোবা অনেকগুলো ফ্যাসিলিটিস এর কথা উল্লেখ থাকবে, যেটা নতুন স্টেডিয়াম মানে যে স্টেডিয়ামগুলো নতুন তৈরি হচ্ছে। প্যাসেজে তো নিশ্চয়ই লেখা থাকবে না নিউ স্টেডিয়াম, আমাকে বুঝে নিতে হবে যে কিছু নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে, ওই নতুন স্টেডিয়ামে ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটি মানে কি অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, মানে একটা দুইটা ফ্যাসিলিটি না, অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। এরকম কিছু নতুন স্টেডিয়ামের উল্লেখ নিশ্চয়ই কোন একটা সেকশন আছে, ওই যে সেকশনগুলো দেখেছি না ABCD, এগুলার যে কোনো একটার মধ্যে কিছু নতুন স্টেডিয়ামের উল্লেখ থাকবে যেখানে অনেক অনেক ফ্যাসিলিটি একসাথে পাওয়া যায়। আচ্ছা, the last information. Reference to the disadvantages of the stadiums built during a certain era.
রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা একেবারে ডিরেক্ট চোখে লাগতেছে। ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধা। আচ্ছা, built during a certain era, এই যে certain era, এরা মানে কি? যুগ। তার মানে হচ্ছে কোনো একটা যুগে কিছু স্টেডিয়াম তৈরি হয়েছিল, ওই স্টেডিয়ামের কিছু অসুবিধার কথা উল্লেখ আছে কোনো একটা সেকশন, আমি জানি না কোন সেকশন। তাহলে দেখেন আমাদের কিওয়ার্ড আন্ডারলাইন করা শেষ, রাইট? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা আসতেছি তাফহিমুল। নাও আই এম কামিং টু দি অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন। তুমি বলেছিলে যে স্যার ফাস্ট রিডিং করব, ঠিক আছে বুঝলাম, কিন্তু কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে বুঝবো? এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি এভরিওয়ান, এটা আপনারা প্লিজ একদম মনের মধ্যে গেঁথে রাখবেন। আমি তো কিওয়ার্ড দাগে ফেললাম বা কিওয়ার্ড গুলো মনে রাখলাম। এখন আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে প্যাসেজে চলে যাব। এখন প্যাসেজে গিয়ে কি আমি আল্লাহর নাম নিয়ে বরবর 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 করে প্যাসেজ পড়তে থাকবো? নো। প্রত্যেকটা সেগমেন্টের বা প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম অংশ লাস্টের অংশ পড়লে বোঝা যায় ওই প্যারাতে আমাদের কিওয়ার্ড গুলা আছে কি না। I repeat, if we just take a look at the initial and the ending portion, ইনিশিয়াল অ্যান্ড এন্ডিং পোর্শন, শুরুর অংশ আর লাস্টের অংশটা যদি আমি দেখি, তাহলে কিন্তু বুঝে ফেলবো যে ওই প্যারাতে বা ওই সেগমেন্টে আমার কিওয়ার্ড গুলো আছে কিনা। I don't have to go for reading the whole প্যারা। আমাকে সম্পূর্ণ প্যারার ফার্স্টেই পড়ার দরকার নাই, প্রথম অংশ পড়বো, লাস্টের অংশ পড়বো। ওকে, আচ্ছা, তাহলে ওয়ান্স অ্যাগেন আমাদের প্রথম ইনফরমেশনের কিওয়ার্ডস গুলো কি ছিল? Negative attitudes, stadium building projects. মেনশন অফ, এই যে নেগেটিভ অ্যাটিটিউডস আর স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, এগুলো কিন্তু প্যারাফ্রেজ করেও থাকতে পারে। নেগেটিভ অ্যাটিটিউড যে হুবহু প্যাসেজে লেখা থাকবে তা না, এবং এই ক্ষেত্রে কাজে লাগবে আপনাদের ভোকাবুলারি স্টক। যে যত বেশি ভোকাবুলারি জানবে সে সাথে সাথে প্যারাফ্রেজ ধরে ফেলতে পারবে। তাহলে দেখি, চলেন বিসমিল্লাহ। নেগেটিভ অ্যাটিটিউড আর স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট এর গন্ধ, আমি কিন্তু বলবো না যে এটা সরাসরি কই আমরা পাই, এটার গন্ধ মানে এটার সিমিলারিটি আমরা কোথায় পাই। ওকে ফাইন, কাম টু সেকশন এ। সেকশন এ তে আমি দেখতে পাচ্ছি 3টা প্যারা আছে। আচ্ছা, তাহলে স্যার কি বলেছে? স্যার বলেছে প্রত্যেকটা প্যারা সম্পূর্ণ পড়ার দরকার নেই, ফার্স্টের অংশ আর লাস্টের অংশটা পড়লেই হবে। তাহলে সেকশন এতে আমি দেখতে পাচ্ছি 3টা প্যারা আছে। তাহলে প্রথম প্যারার প্রথম অংশটা একটু পড়ি। Stadiums are among the oldest forms of the urban architectures. Vast stadiums where the public could watch sporting events were at the center of Western city life. আচ্ছা, অনেক কিছু বললাম, আর্কিটেকচার, ভাস্ট, পাবলিক কুড ওয়াচ। এখানে তো আমি মানে নেগেটিভ অ্যাটিটিউড বা স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টের কোনো গন্ধ পাচ্ছি না। কি গাইস, পাচ্ছি? একটু কথা বলেন, পাচ্ছি? No, sir. আচ্ছা, দেখেন আমি কেমনে সলভ করি। দেখেন আমি আপনাদের মতো স্টুডেন্ট সেজে সলভ করতেছি। তাহলে প্রথম প্যারা লাস্টের অংশটা একটু পড়ি। The grand 19th and 20th century railway stations which dominated urban skylines in later eras. না, এখানে 1980 মানে কয়টা সালের কথা বলতেছে, আর রেলওয়ে স্টেশন না। এখানে তো নেগেটিভ অ্যাটিটিউড বা স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট মানে স্টেডিয়াম তৈরি করার প্রজেক্ট, এরকম তো কোনো কথা পাইলাম না। আচ্ছা, প্রথম প্যারা বাদ, দেখি তো দ্বিতীয় প্যারায় আল্লাহ তাআলা কিছু করেন কিনা। লেটস রিড দ্য ফার্স্ট পোরশন। Today, however, stadiums are regarded with growing skepticism. পেয়ে গেছি। Today, however, stadiums are regarded as growing skepticism. দেখেন তো ভাইয়েরা বোনেরা, my dear students, skepticism ওয়ার্ডটা চেনা চেনা লাগে গাইস? চেনা চেনা লাগে? Yes, sir. Skepticism, what's the meaning of skepticism? Doubt. Doubt, and not only actually doubt, negative conjecture, অথবা মানে কিছুটা নেগেটিভ ভাবে চিন্তা করা। ধরেন আপনি একটা জিনিস তৈরি করেছেন,
এখন আমি বলতেছি তৈরি করছো ঠিক আছে, কিন্তু এটা কি বেশি একটা কার্যকরী হবে? আমার মনে হয় না এটা একটা বেশি কার্যকরী হবে। এই যে এই ধরনের মনোভাব, নেগেটিভ চিন্তাধারা, দ্যাট ইজ স্কেপটিসিজম। দেখেন তো আমাদের কিওয়ার্ডে কি দাগানো ছিল? নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড, স্কেপটিসিজম, নেগেটিভ অ্যাটিটিউড। একটা প্যারাফ্রেজের গন্ধ পেয়েছি, পেয়ে গিয়েছি। তো তার মানে কি এখন আমি লাফানো শুরু করব, পাইছি পাইছি অ্যান্সার পাইছি, তার মানে সেকশন এই হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার? আহা, কিওয়ার্ড একটা পেয়েছি, কিওয়ার্ড কিন্তু আরেকটা বাকি আছে, ওইটাও আল্লাহ আল্লাহ করে যদি ওইটাও এখানে পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ, আমার আর পড়া লাগবে না। সেকশন এই হচ্ছে আমার 14 নম্বর ইনফরমেশনের অ্যান্সার। তাহলে পরের কিওয়ার্ডটা কি ছিল? স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট। তাহলে এইবার যেহেতু এই প্যারাতে আমি একটা কিওয়ার্ড পেয়েছি, প্যারা কিন্তু আমরা ফার্স্টে টোটালি পড়বো না। যেমন দেখেন প্রথম প্যারাটা কিন্তু আমি পুরোটুক পড়ি নাই, ফার্স্টের অংশ পড়েছি, লাস্টের অংশ পড়েছি। এখন এ সেকশনের দ্বিতীয় প্যারাতে যেহেতু আমি একটা কিওয়ার্ড পেয়েছি, তাহলে এখন প্যারাটা পুরোটুক পড়তে হবে। তার মানে আমরা কখন পুরাটুক প্যারাগ্রাফ পড়বো? যখন অ্যাট লিস্ট একটা কিওয়ার্ডের প্যারাফ্রেজ বা একটা কিওয়ার্ডের গন্ধ পাবো, মানে একটা কিওয়ার্ডের সাথে মিল পাবো। নেগেটিভ অ্যাটিটিউড, এই যে স্কেপটিসিজম, পেয়ে গেছি। তাহলে দেখি তো একটু সামনে আগাই, দেখি তো স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট এটার সাথে কোনো মিল পাই কিনা। ওকে, স্কেপটিসিজম থেকে Construction costs can soar above £1 billion and stadiums finished for major events such as the Olympic Games or the FIFA World Cup have notably. পেয়ে গিয়েছি, আর বলা লাগবে না। স্কেপটিসিজমের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বেশি কষ্ট দেয় নাই। কনস্ট্রাকশন কস্টস, এই যে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন নির্মাণ, স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, মিল খায়? মিল খায় গাইস? Yes, sir. Yes, sir. কনস্ট্রাকশন মানে কি? যদি আমি ইংলিশে মিনিং বলি, হোয়াটস দ্য মিনিং অফ কনস্ট্রাকশন? বিল্ডিং Building প্রজেক্ট, something. বিল্ডিং প্রজেক্ট অর অ্যাক্টিভিটি অফ বিল্ডিং সামথিং, রাইট? তো দেখেন তো আমার দুইটা প্যারাফ্রেজ দুইটা কিওয়ার্ডের সাথে মিলে গিয়েছে। এখানে বলতেছে কনস্ট্রাকশন কস্ট ক্যান সোর। সোর মানে কি? একদম মানে ছিঁড়ে বিড়ে উপরে ওঠা, মানে এখানে সোর মানে পার করে যাওয়া। এখানে বলতে চাচ্ছে যে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, একটা স্টেডিয়াম তৈরি করার বা নির্মাণের খরচ 1 বিলিয়ন পাউন্ডও ছাড়িয়ে যেতে পারে, যে ছাড়িয়ে যাওয়া, সোর। তো স্টেডিয়াম বিল্ড করতে যদি 1 বিলিয়ন পাউন্ড খরচ হয়, তাহলে এটার প্রতি কি একটা স্কেপটিসিজম, নেগেটিভ ধারণা আসতেই পারে। পেয়ে গেছি। আমার দুইটা কিওয়ার্ড ছিল নেগেটিভ অ্যাটিটিউড, স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট। নেগেটিভ অ্যাটিটিউডটা পেলাম, এই যে দেখেন যা বলতেছি দেখাচ্ছি কিন্তু, প্লিজ টেক এ লুক এট দ্য স্ক্রিন। গ্রোয়িং স্কেপটিসিজম, গ্রোয়িং মানে কি? যেটা দিন দিন বাড়তেছে, মানে স্টেডিয়ামের প্রতি একটা স্কেপটিসিজম, একটা নেগেটিভ ধারণা দিন দিন বাড়তেছে। কেন? কারণ কিছু কিছু স্টেডিয়াম তৈরি করতে 1 বিলিয়ন পাউন্ড ছাড়ায় যায়, যে সোর, সোর মানে ছাড়িয়ে যাওয়া। তো কনস্ট্রাকশন দেখে মিলায় ফেলছে, এই যে স্টেডিয়াম বিল্ডিং কনস্ট্রাকশন, স্টেডিয়াম বিল্ডিং কনস্ট্রাকশন। ওকে ফাইন, আমার আর বাকি প্যারা পড়ারও দরকার নাই, দুইটা কিওয়ার্ড পেয়েছিলাম, দুইটাই মিলে গেছে। সো the answer to the 14th question is section number A. কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? No, sir. কারো কোনো কোয়েশ্চেন হয়তো বানি। আচ্ছা, আমরা একটা একটা করে সামনের দিকে আগাই। আমি কিন্তু চাইলে আপনাদেরকে মুখস্থ বলতে পারতাম, গাইজ এই যে আমরা কিওয়ার্ড এগুলো এগুলো দেখাবো, এখন আপনারা দেখেন অমুক প্যাসেজের অমুক প্যারাতে এই ওয়ার্ডটা লেখা আছে, ওয়ার্ড মিলে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল না। আমি কিন্তু আপনাদের মতো খুঁজে খুঁজে পড়তেছি। 2 নম্বর ইনফরমেশনটা সলভ করতে আমার একটু সময় লাগবে, সময়টা আমি ইচ্ছা করে নিব, কারণ আমি একটা স্টুডেন্টের মতো করে সলভ করব। ওকে, আচ্ছা 2 নম্বর ইনফরমেশনের কিওয়ার্ড গুলো কি কি ছিল? Figures what environmental benefits certain stadium. Figure demonstrating environmental benefits of a certain stadium. সোজা কথা, environmental benefit, পরিবেশগত সুবিধা বা পরিবেশগত লাভ। আমি তো খুব ভালো করেই জানি ওরা তো ভুলেও প্যাসেজের কোথাও এভাবে লেখে রাখবে না environmental benefit বা environmental advantages, এভাবে তো ওরা লিখবে না, এটা আমি জানি। ওদের তো কাজই এটা, খালি
প্যারাফ্রেজ করা। তাও মাথায় রাখলাম যে কোনো একটা সেকশনে পরিবেশ সুবিধা, পরিবেশ বান্ধব বা পরিবেশ কি মানে সোজা কথা পরিবেশ রক্ষক, মানে সামথিং উইচ ইজ কন্ডিউসিভ টু এনভায়রনমেন্ট, পরিবেশের সুবিধার জন্য কিছু একটার উল্লেখ থাকবে কোন একটা সেগমেন্টে, ঠিক আছে? এবং ওই সেগমেন্টে কোন একটা নির্দিষ্ট স্টেডিয়ামের উল্লেখও থাকবে, কারণ এই যে এখানে লেখা আছে অফ এ সার্টেন স্টেডিয়াম। এবং শুধু তাই না, এখানে কিন্তু তিনটা জিনিস এভরিওয়ান, 15 নম্বর ইনফরমেশনে কিন্তু তিনটা জিনিস মিলাতে হবে: পরিবেশ সুবিধা, যে কোনো একটা নির্দিষ্ট স্টেডিয়ামের উল্লেখ, এবং পরিবেশের সুবিধাটা উল্লেখ থাকবে কিভাবে? ফিগার্স, কোন একটা সংখ্যা থাকবে। অর্থাৎ যে সেগমেন্টে আমরা সংখ্যা পাবো, পরিবেশ সুবিধা বা পরিবেশ বান্ধবের কথা পাবো এবং একটা নির্দিষ্ট স্টেডিয়ামের উল্লেখ পাবো, ওই সেগমেন্টটি আমাদের 15 নম্বর ইনফরমেশনের অ্যান্সার। আচ্ছা, তো আমাকে কিন্তু কোয়েশ্চেনে বলছে যে যে কোনো একটা মানে সেগমেন্ট, এই যে প্যাসেজের যে কোনো একটা সেগমেন্ট দুইবারও কিন্তু ব্যবহার হতে পারে। অর্থাৎ এ নাম্বারটা যে পড়ছি তাই বলে যে এ নাম্বারটা বাদ দিয়ে দিব এমন কিন্তু কোনো কথা নাই। তো যাই হোক, এ নাম্বারের তো দুইটা প্যারা আমরা পড়ছি, তো দুইটা প্যারায় তো পরিবেশ সুবিধা বা কোনো সংখ্যা এটা তো আমরা পাই নাই। আচ্ছা, তাহলে এ নাম্বার সেগমেন্টের 3 নাম্বার প্যারাটা একটু পড়ি তো, প্রথম অংশ আর লাস্টের অংশ। But this need not to be the cause. History shows that stadiums can drive urban development. না, এখানে হিস্টোরি আর আরবান ডেভেলপমেন্ট না, এখানে পরিবেশের কোনো কথা পাইলাম না। আচ্ছা, লাস্টের অংশ। Architects and planners are finding new ways to adapt the monofunctional sports. না না না, এখানে আর্কিটেকচার ম্যানুফ্যাকচার মানে যারা তৈরি করবে, নিউ ওয়েজ, ফাইন্ডিং নিউ ওয়েজ, না এখানে পরিবেশের কোনো কথাবার্তা পেলাম না। গাইজ দেখেন আমি কিভাবে সলভ করতেছি। আচ্ছা দেখি একটু বি নাম্বারটা পড়ি। বি নাম্বারে সেগমেন্টে প্যারা আছে দুটো। আচ্ছা ঠিক আছে, প্রথম প্যারার একটু প্রথম অংশটা পড়ি। The amphitheater of Arles in southwest France, with a capacity of 25,000 spectators, is perhaps the best example of just. অ্যাম্ফি থিয়েটার শব্দটার মানে কি কেউ জানেন? অ্যাম্ফি থিয়েটার গাইস, ক্যান এনিওয়ান টেল মি হোয়াটস? জি স্যার, যেখানে একাধিক অ্যাক্টিভিটিস করা যায়। মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ, এই যে আমাদের ধানমন্ডি 8-এতে রবীন্দ্র সরোবর আছে না, মুক্ত মঞ্চ, দ্যাট ইজ সামথিং কল্ড অ্যাম্ফিথিয়েটার। ওকে, আচ্ছা বি নাম্বার সেগমেন্টের প্রথম অংশটাও না আমাকে পরিবেশের কোনো কথাবার্তা বললো না। আচ্ছা দেখি, আল্লাহ আল্লাহ করতে থাকি। বি নাম্বারের প্রথম প্যারাগ্রাফের লাস্টের অংশটা একটু পড়ি। It was converted back into an arena for the staging of bullfights, thereby returning the structure to its original use as a venue for public spectacles. It was then transformed into an arena. আচ্ছা arena মানে কি গাইস, কেউ বলতে পারেন arena? What's the meaning of arena? Guys, arena. আচ্ছা WWE বা WWF দেখেছেন কেউ? WWE বা WWF দেখেছেন গাইস? Yes, sir. আচ্ছা, অ্যারেনা হচ্ছে বাচ্চা স্টেডিয়ামের ছোট ভার্সন। মানে মাঝখানে একটা খোলা জায়গা থাকবে আর চারোদিকে গোল করে অনেকগুলা সিট থাকবে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যারেনা। মানে সোজা কথা বলতে পারেন বাচ্চা স্টেডিয়ামের বাচ্চা, এটা হচ্ছে অ্যারেনা। আচ্ছা, it was then converted into an arena which was for staging gladiatory things. আচ্ছা, এখানেও তো এনভায়রনমেন্টের কোনো কথা পাইলাম না, না মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, বি নাম্বার সেকশনের দ্বিতীয় প্যারার প্রথম অংশটা পড়ি, আমরা একটু দ্রুত করি। Another example is the imposing arena of Verona in northern Italy. না, এখানেও ইটালির, আচ্ছা ওয়েট, এখানে কিন্তু ইটালির একটা নির্দিষ্ট অ্যারেনার কথা বলা আছে। অ্যানাদার ইম্পোজিং মানে কি জানেন? দৃষ্টিনন্দক, মানে যেটা নজর কাড়ে, মানে যেটার মধ্যে স্পেশাল কিছু একটা থাকে যেটা আপনার নজর কাড়বে, দ্যাট ইজ ইম্পোজিং। ইটালির কোন একটা নজর কাড়া অ্যারেনার কথা মানে স্টেডিয়ামের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু কিওয়ার্ডে ছিল গাইস, দেখেন কিওয়ার্ডটা খেয়াল করেন, ফিগার্স, এনভায়রনমেন্টাল বেনিফিটস, সার্টেন স্টেডিয়াম। এই এখানে তো সার্টেন স্টেডিয়ামটা পাইছি, তার মানে এই প্যারাটা আমাকে একটু পড়া লাগবে। দেখি তো বাকি কিওয়ার্ড গুলো পাই কিনা। আচ্ছা, ইটালির পর থেকে পড়ি।
with space for 30,000 spectators, which was built 60 years before the Earth's গাইজ 30,000 হাই হাই আরেকটা তো ফিগার পেলাম ওই যে ফিগার্স কিন্তু ছিল 30,000 এটা তো একটা ফিগার তার মানে কি এখানে আমাদের অ্যান্সারটা আছে আচ্ছা আর একটা কিওয়ার্ড বের করতে হবে এনভায়রনমেন্টাল বেনিফিট দেখি তো পরিবেশগত কোনো কথা পাই কিনা Earth's amphitheater and 40 years before Rome's famous Colosseum. It has endured the centuries and is currently considered one of the world's prime sites for opera thanks to its outstanding acoustics. না তীরে এসে তরি ডুবে গেল এখানে ওই স্টেডিয়ামটার প্রশংসা করা হচ্ছে যে এটার লুকস অনেক সুন্দর এটাতে 30,000 স্টেডিয়াম সরি দর্শক বসতে পারে কিন্তু এখানে পরিবেশগত কোনো কথা পেলাম না কি গাইজ পেয়েছি পরিবেশগত কোনো কথা পেয়েছি জি না মানে স্যার। এখানে আমরা ফিগার পেয়েছি যে সংখ্যাটা পেয়েছি 30,000 সার্টেন স্টেডিয়াম একটা নির্দিষ্ট স্টেডিয়াম সেটাও পেয়েছি যে ভেরোনা অ্যাট ইটালি ইটালির ভেরোনাতে একটা এরেনা আছে এটা হচ্ছে সার্টেন স্টেডিয়ামের প্যারাফ্রেজ কিন্তু এনভায়রনমেন্টাল বেনিফিট পেলাম না খেয়াল করেছেন স্টুডেন্টরা কিভাবে কনফিউজড হয় এখানে যদি একটা নর্মাল স্টুডেন্ট থাকতো সে কিন্তু লাফাইতো পাইছি এই যে সার্টেন স্টেডিয়াম এই যে ভেরোনা অ্যাট ইটালি সার্টেন স্টেডিয়াম তারপর ফিগার এই যে ফিগারও তো পাইছি 30,000 ও তার মানে এটাই আনসার হ্যাঁ আরেকটা কিওয়ার্ড বাকি আছে ফিগার্স ডেমনস্ট্রেটিং এই যে এনভায়রনমেন্টাল বেনিফিটস এটা কিন্তু পাইলাম না গাইস আপনারা কি বোর ফিল করছেন আমি যে এত ভেঙে ভেঙে বুঝাচ্ছি নাকি আমি শর্টকাটে বুঝাই দিব না স্যার ঠিক আছে ও না, হ্যালো স্যার, এভরিওয়ান ভালো আছে। শুড আই গো ফর দ্য শর্টকাট ওয়ে নো স্যার No, sir. আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন একটু দ্রুত করি আপনারা তো বুঝেই ফেলছেন তাহলে বি নাম্বার সেগমেন্টটা হইতে হইল না আচ্ছা ঠিক আছে তাহলে বি নাম্বার বাদ সি নাম্বারে আসি সি নাম্বারে মাত্র একটাই প্যারা আছে সি নাম্বার সেগমেন্টে একটাই প্যারা আছে খুঁজতে কষ্ট একটু কম হবে প্রথম অংশটা পড়ি The area in the center of the Italian town of Lucca, known as the Piazza del Anfiteatro, is yet another impressive example of an amphitheater becoming absorbed. আচ্ছা এখানেও না সার্টেন স্টেডিয়ামের একটা গন্ধ পাচ্ছি কি গাইস পাচ্ছি না এই যে দ্য সেন্ট্রাল এরিয়া অফ ইটালি নোন অ্যাজ লোক্কা পাচ্ছি না এখানেও একটা এরেনা আছে এখানে কি সার্টেন স্টেডিয়ামের একটা গন্ধ পাচ্ছি না গাইস পাচ্ছি তো তার মানে আমাকে আর একটু কষ্ট করতে হবে তার মানে এখানেও আমাকে আরেকটু সামনে আগাইতে হবে আচ্ছা আমি লাস্টের অংশটা পড়ি তো দেখি তো লাস্টের অংশে কিছু পাই কিনা Today, the ruins of the amphitheater remain embedded in the various shops and residences surrounding the public square. না বাকি অংশগুলো পেলাম না এনভায়রনমেন্টাল বেনিফিট এটা কিন্তু পেলাম না টুডে দ্য রুইন্স অফ দ্য অ্যাম্ফিথিয়েটার রুইন মানে কি ধ্বংসাবশেষ তার মানে বর্তমানে ওই এরিনাটার ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে ওই পাবলিক স্কোয়ারে যে দোকান বা বিল্ডিং গুলো বানানো হয়েছে ওইটার নিচে এটার ধ্বংসাবশেষটা রয়ে গেছে এনভায়রনমেন্টাল বেনিফিট পেলাম না সার্টেন স্টেডিয়ামের একটা গন্ধ পেয়েছিলাম শুরুর দিকে ওই যে দ্য সেন্ট্রাল এরিয়া অফ ইটালি নোন এজ লোক্কা এটার একটা গন্ধ পেয়েছিলাম কিন্তু বাকিগুলো পেলাম না তাহলে সি বাদ ওকে ফাইন দ্রুত আমরা ডি তে চলে আসি ডি তে দেখেন প্যারাগ্রাফ আছে দুটো কিন্তু ছোট ছোট আমার পড়তে বেশিক্ষণ লাগবে না দেখি তো ডি এর প্রথম প্যারার প্রথম অংশে কি লেখা There are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games. There are many similarities modern and ancient stadiums না এখানে ওই যে বর্তমান আধুনিক আর পুরাতন স্টেডিয়ামের তুলনা করা হচ্ছে এখানে এনভায়রনমেন্টাল ফিগার কিছুই নেই আচ্ছা তাহলে দ্বিতীয় প্যারাটা একটু পড়ি দ্বিতীয় প্যারাতে কি আছে Many such stadiums are situated in suburban areas designed for sporting use only and surrounded by parking lots. Many stadiums are located at the suburban area. আচ্ছা suburban area. Suburb মানে কি? Suburb, guys. Who knows? শহরতলি তো উপশহর তো স্যার ডাউনটাউন শহরতলি তো ডাউনটাউন যেরকম ঢাকার ডাউনটাউন কোনটা গুলিস্তান ঢাকার জন্য ডাউনটাউন শহরতলি হচ্ছে গুলিস্তান কিন্তু সাবার্ব আরেকটা সাবার্ব হচ্ছে যেরকম ঢাকার উপকণ্ঠে যেরকম ওই যে ওদিক দিয়ে টঙ্গী
ওদিক দিয়া সায়দাবাদ যাত্রাবাড়ি আর ওদিক দিয়ে ওই যে গাবতলী, এগুলা হচ্ছে সাবার্ব, মানে শহরের কিনারে যেগুলো মানে অবস্থিত। ইউ গট মাই পয়েন্ট, হোয়াট ইজ সাবার্ব? আচ্ছা, তো এখানেও তো আমি এনভায়রনমেন্টাল ফিগার টিগার বা বেনিফিটস কিছুই তো পেলাম না, তাহলে এটাও বাদ, ডিও বাদ। আচ্ছা, ইতে আসি, ইতে আবার দেখতেছি 3টা প্যারা, তার মানে একটু কষ্ট আছে। আচ্ছা ঠিক হোক, সমস্যা নেই, সলভ করি। প্রথম প্যারার প্রথম অংশ ইয়ের। But many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. না, এখানে সিটি ইমপ্রুভ নিয়ে কথাবার্তা বলতেছে, পরিবেশগত বা সংখ্যা পেলাম না। আচ্ছা, দ্বিতীয় প্যারার একটু প্রথম অংশটা পড়ি, দেখি তো পাই কিনা। There is a growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sport. মানে স্টেডিয়াম পাবলিক সার্ভিস সার্ভ করতে পারে বিয়ন্ড স্পোর্ট, মানে স্পোর্ট ছাড়াও পাবলিক সার্ভিস সার্ভ করতে পারে। না, এখানে তো এনভায়রনমেন্টাল বেনিফিট পেলাম না। আচ্ছা, লাস্ট অংশ, এর লাস্ট অংশ, লাস্ট প্যারার প্রথম অংশ। This opens the space up to families and a wider cross-section of society instead of catering only to sports people and supporters. এটা মানে যারা নগরে বসবাস করে তাদের ফ্যামিলির অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবে, শুধুমাত্র স্পোর্টসের বিনোদন প্রোভাইড করা বাদে। মানে স্পোর্টসের বিনোদন দেওয়া ছাড়াও এটা শহরের মানুষের পরিবারকে অনেক সুবিধা দিয়ে থাকবে। পেলাম না। তার মানে কি, আখেরি ভরসা সেকশন নাম্বার এফ। এফ এর মধ্যে আমি দেখতে পাচ্ছি মাত্র 2টো প্যারা আছে, রাইট? 2টো প্যারা আছে, কষ্ট একটু কম হবে। এফ এর প্রথম প্যারার প্রথম অংশটা একটু পড়ি। The phenomenon of stadium as power stations has arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by means of a smart grid. আচ্ছা, এখানে না একটা জিনিস চোখে পাতেছে, এনার্জি প্রবলেম ওভারকাম করা, কিন্তু এটা কি এনভায়রনমেন্টাল বেনিফিটের সাথে যুক্ত? আচ্ছা, হোক বা না হোক, আমার তো আর কোনো অপশন নাই, কারণ আগের গুলো তো পড়ে আসছি, তাই না? আচ্ছা, তাহলে এই প্যারার লাস্টের অংশটা একটু পড়ি তো দেখি। Their canopies have a large surface area for fitting photovoltaic panels and rise high enough, more than 40 meters, to make use of micro wind turbines. গাইস, ক্যানোপিস মানে কি, কে বলতে পারো? হোয়াটস দ্য মিনিং অফ ক্যানোপিস গাইস? এনিওয়ান? গাইস, হোয়াটস দ্য মিনিং অফ ক্যানোপিস? আচ্ছা, ক্যানোপিস হচ্ছে আপনারা বিভিন্ন স্টেডিয়ামে ওই যে দর্শক গ্যালারি, অডিটোরিয়াম, মানে ওই যে দর্শক গ্যালারির উপরে একটা ছাউনির মতো থাকে না, যেটা পুরো স্টেডিয়ামকে ঘিরে রাখে, দেখেছেন সবাই? হ্যালো, সবাই ঘুমাচ্ছেন? Yes, sir. ওই ছাউনিটাকে বলা হয় ক্যানোপি। মানে স্টেডিয়ামের চারোদিকে একটা ছাউনির মতো থাকে, যেটা দর্শক গ্যালারিকে মানে কভার করে রাখে, যেন বৃষ্টি বা রোদ না লাগে, এটাই হচ্ছে ক্যানোপি। তো ওই স্টেডিয়ামগুলোর ক্যানোপি এমন ভাবে ফিট মানে তৈরি করা, যেটাতে ফটোভোল্টেইক প্যানেল ফিট করা যায়। 40 মিটার দৈর্ঘ্যের ফটোভোল্টেইক প্যানেল ফিট করার মতো ক্যানোপি ওই স্টেডিয়ামগুলোতে আছে। না, এখানেও তো এনভায়রনমেন্টাল কিছু পেলাম না। আচ্ছা, লাস্ট অপশন গাইজ, দেখেন কেমনে মিলাই। লাস্ট অপশন, দ্বিতীয় প্যারার প্রথম অংশটা একটু পড়ি। Freiburg Mage Solar Stadium in Germany is the first of a new wave of stadiums as power plants, which also include পাওয়ার প্ল্যান্টস নিয়ে কথাবার্তা বলতেছে, এখানে তো এনভায়রনমেন্টাল কিছু পেলাম না। আচ্ছা, এই প্যারাটা ছোট, লাস্টের অংশটা একটু পড়ি তো দেখি। This is proof that a stadium can serve its city and have a decidedly positive impact in terms of reduction of carbon dioxide emissions. পেয়ে গেছি। In terms of reduction of carbon dioxide emission, carbon emission. Carbon emission মানে কি guys? What's the meaning of carbon emission? Guys, carbon emission মানে কি? কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়া। Emission এই যে এটাই বলেছিলাম যে এই প্যারাফ্রেজের ক্ষেত্রে আপনার ভোকাবুলারি কাজে আসবে, কোনো টিপস কোনো ট্রিক্স কাজে আসবে না।
যে স্টুডেন্টটা এমিশনের অর্থ জানে সে সাথে সাথে মিলে ফেলবে। দিস ক্যান প্রুভ দ্যাট স্টেডিয়ামস ক্যান contribute in case of reducing the carbon emission, মানে এটা প্রমাণ করে যে স্টেডিয়াম কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে, কার্বন নিঃসরণ কি, যে বাতাসে কার্বন গ্যাস নির্গত হচ্ছে না, এই নির্গত হয় এটার ইংলিশ হচ্ছে এমিশন। তো বাতাসে কার্বন গ্যাস যে নির্গত হয় এটা রিডিউস, এটা কমানোর ক্ষেত্রে স্টেডিয়াম অবদান রাখতে পারে। পরিবেশগত বেনিফিটের একটা গন্ধ কি পেয়েছি? কার্বন গ্যাস নিঃসরণ যদি কমায় এটা কি পরিবেশের জন্য বেনিফিট না? বেনিফিট কিনা? ও হ্যালো এভরিওয়ান, বেনিফিট কিনা? তার সরাসরি পজিটিভ ইমপ্যাক্ট আছে। তার মানে কি এটা এনভায়রনমেন্টাল বেনিফিটের আমরা প্যারাফ্রেজ পেয়ে গিয়েছি না? আচ্ছা, এখন প্যারাফ্রেজ পেলেও স্যার বলছে একটা মিলালে হবে না, সবগুলাই মিলাতে হবে। আমাদের এখানে আরেকটা কিওয়ার্ড ছিল ফিগার। দেখি তো ফিগার আছে কিনা। হ্যাঁ, ফিগারসও আছে। এই যে দেখেন সেকেন্ড প্যারাগ্রাফের লাস্টের লাইনের আগের অংশ, এই যে 660 লাইনটা পড়ি। This reduces the annual output of carbon dioxide by 60 tons and supplies up to 80% of the surrounding area when the stadium is not in use. এটা বাৎসরিক 660 টন কার্বন গ্যাস নির্গত হওয়া থেকে রক্ষা করে। 660 ফিগার। এগুলো লাগান শুনি আমি বহুত কম দেখছি টিভি কতদিন এগুলো সমস্যা দেখছি। এক্সকিউজ মি, একজনের মাইক অন হয়ে গিয়েছে, প্লিজ মাইকটা অফ করবেন। অনলাইন ক্লাসে এটি একটা প্রবলেম। অনেক সময় অনেকের আনকনসিয়াসলি মাইকটা অন হয়েছে। যাই হোক গাইজ, আমরা কিন্তু ফিগারও পেয়ে গিয়েছি, ফিগার পেলাম, এনভায়রনমেন্টাল বেনিফিট পেলাম। এখন লাস্ট আরেকটা বাকি আছে, অফ এ সার্টেন স্টেডিয়াম। তাহলে সেকেন্ড প্যারাটা আমরা পুরাটুক পড়ি। সেকেন্ড প্যারাটা তো দুইটা ক্লু পেয়ে গিয়েছি, দেখি তো সেকেন্ড প্যারাটা ভালো মতো একটু পড়ি। Freiburg Mages Solar Stadium in Germany is the first of a new. পেয়ে গেছি, সার্টেন স্টেডিয়াম, জার্মানির একটা স্টেডিয়ামের নাম দেওয়া আছে। গাইজ, তাহলে কি আমরা তিনটা কিওয়ার্ড মেলাতে পেরেছি? Have we succeeded in matching the 3 keywords with the passage? আমরা মিলাতে সক্ষম হয়েছি। তার মানে 15 নম্বরের অ্যান্সার হচ্ছে সেকশন নাম্বার এফ। দেখেন বি সি ডি ই এগুলা পড়ে পড়ে কিন্তু আমি মিলালাম। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলতে পারতাম। আপনাদের অনেকের সামনে কেমব্রিজ অ্যান্সারটাও আছে, অ্যান্সার কেউ দেখেন না প্লিজ, নিজেকে নিজে ঠকায়েন না। দেখেন আমি কিন্তু একটা স্টুডেন্টের মতো হয়ে সলভ করলাম, আমি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে আপনাদের সামনে সলভ করেছি। আমি ইচ্ছা করলে দেখা দিতে পারতাম না। গাইজ, আপনারা এফ নাম্বার সেকশনে যান, এই যে দেখেন এফ নাম্বার সেকশনের সেকেন্ড প্যারার লাস্টের অংশে লেখা আছে ইন রিডিউসিং কার্বন এমিশন। এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল বেনিফিট। এই যে আমাদের কিওয়ার্ড মিলে গিয়েছে। আমি এভাবে বলতে পারতাম না, কিন্তু বললে আপনাদের কোনো লাভ হতো? এই যে অন্যান্য জায়গায় তারা কিন্তু দেখবেন এভাবে ডিরেক্ট মিলায় দেয়। গাইজ দেখেন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং আপনারা প্যাসেজে চলে আসুন, দেখেন প্যাসেজের এই জায়গায় দেখেন এই অংশটা লেখা আছে। আরে সে তো ডিরেক্ট খুঁজে বেরই করে ফেলছে। কিন্তু দেখেন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে খুঁজলাম। হ্যাঁ, সময় একটু বেশি লেগেছে, বিরক্ত হবেন না, এটাকে হাতে ধরে পড়ানো বলে। আমি কিন্তু বি সি ডি ই সবগুলো কিন্তু পড়ে আসলাম এবং আপনাদেরকে দেখাই দিলাম যে দেখেন অন্য কোথাও কিন্তু কিওয়ার্ড গুলো ম্যাচ করেনি। রাইট? এটা কি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে? I just want to know the honest answer from you. Yes, sir. Yes, sir. আমি যদি এখন দেখাই দিতাম, গাইজ আপনারা এফ নাম্বার সেকশনে আসেন, এফ নাম্বার সেকশনের সেকেন্ড প্যারা লাস্টের অংশটা দেখেন, তো আমি তো খুঁজে বের করে দিলাম, আপনারা তো লাফাইতেন, ও স্যার তো খুব ভালো, স্যার একদম হাতে ধরে দেখাই দিছে। কিন্তু স্যার যে আপনাদেরকে ঠকাইলো, স্যার নিজেই বের করে দিল, আপনাদেরকে নিয়ে বের করলো না, তাহলে পরীক্ষার হলে কি স্যার থাকবে? আমি এতক্ষণ আপনাদেরকে এটাই দেখালাম যে কিভাবে অ্যাকচুয়ালি খুঁজে খুঁজে বের করতে হয়। তো যাই হোক, এখন আমাদের তাহলে খুঁজতে একটু সুবিধা হবে। বাকি আছে আর মাত্র দুটো। আপনাদের বোরিং লাগছে গাইজ? ইউ ফিল বোর? No, sir. না, কয়েকজন তো চলে যাচ্ছে, তার মানে কি তারা কি বোর ফিল করতেছে? সাম পিপল দে আর জাস্ট রানিং অ্যাওয়ে।
কারণটা কি বলেন তো একটু? মানে তারা কি টিপস এন্ড ট্রিক্স খুঁজতেছে? যে স্যার তো কোনো টিপস এন্ড ট্রিক্স দেখাচ্ছে না, স্যার তো খালি বর্বর করে পড়ে পড়ে দেখাচ্ছে। দেখেন এইসব ক্ষেত্রে টিপস এন্ড ট্রিক্স কোনো কাজে আসবে না। একটা জিনিসই কাজে এসেছে, পারে পারে তাতে কি হয়েছে? আমি যখন আমার পেইড গ্রুপে এবং আমি যখন মক টেস্ট নেই আমি প্যাসেজ বানাই দিব, ওটা তো কেমব্রিজে থাকবে না, তখন কোত্থেকে পারবে? বা আইএলটিএস এও যখন এক্সামে আসবে তখন তো প্যাসেজ বাইরে থেকে আসবে, তখন তো এই গাইড থেকে আসবে না। তখন গাইজ একটা কথা মনে রাখবেন, তখন এতক্ষণ আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি প্যারাফ্রেজটা বের করেছি, আমি কিন্তু ওয়ার্ডগুলোর অর্থ জানি। যেমন আমি যদি এমিশনের অর্থ না জানতাম তাহলে কিন্তু কাজ সারছিল। হায় হায়, বি দেখলাম, সি দেখলাম, ডি দেখলাম, ই দেখলাম, এফ দেখলাম, কোথাও তো এনভায়রনমেন্টাল বেনিফিট পেলাম না। হায় 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 হায়, সর্বনাশ। তার মানে কি আমার অ্যান্সার পাবো না? অবশ্যই অ্যান্সার পাবো, কিন্তু আমার ভোক্যাব স্টক অনেক বেশি থাকতে হবে। কার্বন এমিশনটাই যে আসলে এনভায়রনমেন্টাল বেনিফিটের সাথে যুক্ত, এটা ওই স্টুডেন্ট বুঝতে পারবে যে কার্বন এমিশনের অর্থ জানে। সে দেখার সাথে সাথে মিলে ফেলবে, এই যে পেয়ে গেছি রিডিউসিং কার্বন এমিশন। কার্বন এমিশন কমানো মানে বাতাসে কার্বন গ্যাস নির্গত হওয়াকে কমানো, এটাই হচ্ছে পরিবেশগত সুবিধা। This is the way that we have to match the keyword with the passage. এটাই হচ্ছে প্যারাফ্রেজ করার সিস্টেম। কোনো টিপস কোনো ট্রিক্স নেই। এটা যারা করায় দে আর চিটার্স, এবং আমার মনে হয় এরা অনেকে নিজেও আইএলটিএস দেয়নি। আচ্ছা যাই হোক, ওই আলোচনায় কম যাই, আমরা আরেকটা সলভ করি। 3 নম্বর ইনফরমেশন, দ্যাট মিন্স ইনফরমেশন নাম্বার 16, এটার কিওয়ার্ড গুলো কি কি ছিল? Wide range of facilities and new stadiums. Wide range of facilities and new stadium. আচ্ছা, ফ্যাসিলিটিস, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 16, মানে ইনফরমেশন নাম্বার 3। এই যে, ঠিক আছে, ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস। আচ্ছা, আমরা তো এই যে 15 নাম্বার ইনফরমেশনটা খুঁজতে গিয়ে বি সি ডি ই এগুলো তো পড়ে ফেলেছি, তাই না? আচ্ছা, কোনো একটা জায়গায় পড়তেছিলাম না ওই যে শহরের মানুষের অনেক সুবিধা দেয়, ওই যে অনেকগুলো ফ্যাসিলিটি প্রোভাইড করে, রাইট? ই নাম্বারে ছিল, দেখেন তো এই যে ই নাম্বারে সেকেন্ড প্যারাতে আমরা দেখেছিলাম না, এই দেখেন সেকেন্ড প্যারার প্রথম অংশটা There is a growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sport, such as hotels, retail outlets, conference centers, restaurants and bars, children's playgrounds, and green space. ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস আমরা পেয়েছি, এই যে হোটেলস, বারস, ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস পেয়েছি। আচ্ছা, পেলেও লাফানো যাবে না, আরেকটা খুঁজতে হবে, ইন নিউ স্টেডিয়ামস। নিউ স্টেডিয়ামস এর প্যারাফ্রেজটা কই আছে এটা আপনারা বের করে দেন এখন দেখি তো। এই যে ই নাম্বার সেকশনটা আপনাদের সামনে রাখলাম, ই নাম্বার সেকশনে স্যার কোন প্যাসেজে কোনটা পড়ে আছে এটা তো ভুলে যায়। আচ্ছা যাই হোক, আপনি বই সামনে রাখেন, এটা হচ্ছে কেমব্রিজ 17 রিডিং টেস্ট 1 প্যাসেজ 2। আচ্ছা, আপনি একটু মাইকটা মিউট রাখেন। গাইস, আমরা তো ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস মানে অনেকগুলো ফ্যাসিলিটিস এটা তো পেয়ে গেলাম, এই যে হোটেল, রেস্টুরেন্টস, তারপর চিলড্রেন প্লেগ্রাউন্ড, বারস, এটা তো পেয়ে গেলাম, কার পার্কিং ফ্যাসিলিটিস। কিন্তু নিউ স্টেডিয়ামটা কই উল্লেখ আছে এটা আপনারা কেউ দেখান তো। এই যে ই নাম্বার সেকশনে 3টা প্যারা আছে। রিজেনারেট আরবান স্পেসেস, এটা কি নিউ স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম? স্যার এটা তো রিজেনারেট। Today's most innovative. Yes. এই তো today's most architects see scope for this study. এক্স্যাক্টলি, যে টুডেজ আর্কিটেকচার সিজ নিউ স্কোপ, মানে বর্তমান যুগে আর্কিটেক্টরা স্টেডিয়ামের মধ্যে নতুন সুযোগ সুবিধা খুঁজে পায়। এই পুরাটা হচ্ছে নিউ স্টেডিয়াম। মানে টুডে আর্কিটেকচার সিজ স্কোপ, বর্তমান দিনে আর্কিটেকচাররা স্টেডিয়ামের মধ্যে শুধু খেলা বাদে আরো অনেক স্কোপ মানে কি সুবিধা, মানে আর্কিটেকচার মানে যারা স্টেডিয়ামটা তৈরি করে তারা স্টেডিয়ামের মধ্যে আরো অনেক সুযোগ সুবিধা খুঁজে পায় বর্তমানে, যে টুডে। এটাই হচ্ছে পুরাটা হলো নিউ স্টেডিয়ামের প্যারাফ্রেজ।
কারণ বর্তমান যুগে তো নতুন স্টেডিয়ামই তৈরি হবে, বর্তমান যুগে কি আর পুরান স্টেডিয়াম তৈরি হবে গাইস? সো এইটা হচ্ছে নিউ স্টেডিয়ামের প্যারাফ্রেজ। এই যে টুডে আর্কিটেকচার সি, বর্তমান দিনে আর্কিটেকচাররা স্টেডিয়ামের মধ্যে আরো নতুন সুযোগ সুবিধা খুঁজে পায়। এই যে পুরাটা হচ্ছে নিউ স্টেডিয়ামের প্যারাফ্রেজ। এটা কি আপনারা বুঝেছেন নাকি বুঝেন নাই? Is there anyone who did not understand this? সবাই বুঝতে পেরেছি, রাইট? হ্যাঁ, প্লিজ প্লিজ। ইয়েস প্লিজ। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা স্যার এখন 16 সলভ করতেছি। আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম এক্সাম্পল অফ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস এবং হচ্ছে নিউ স্টেডিয়াম। প্রথমে আমরা ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস এটা ফাইন্ড আউট করলাম, দেন তারপরে নিউ স্টেডিয়াম। বাট আমার এখানে কোশ্চেনটা হচ্ছে, আমরা এর আগে 15 নাম্বার কোশ্চেনটা কিন্তু এ বি সি ডি মানে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা প্যাসেজ পড়ে পড়ে দেন এক লাস্ট আমরা এফ অথবা জি তে আমরা জিনিসটা পাইছি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে দেন আমি যখন 16 এ যখন মানে সলভ করব তখন আমি কি এই যে হুট করে আমি যে পাওয়ার আমার তো মানে আমার একটু মেমোরিটা সব প্যাসেজে সবকিছু খেয়াল থাকবে না। হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখতে হলে আমি যখন পড়বো তখন কি আমি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি তাফিমুল, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি। যেমন স্যার আমি যেমন ফার্স্ট লাইনটা যেমন স্যার ই নাম্বার প্যাসেজের যেমন বাট মেনি অফ স্টুডেন্টস মোস্ট ইনোভেটিভ আর্কিটেক্ট সিসকো, এই লাইনটা কিন্তু আমি যখন 15 নম্বরটা সলভ করছি তখনও কিন্তু পড়ছি। তখন কি আমি জায়গায় রাখবো কিনা, তখন কি আমি জিনিসটা জায়গায় রাখবো যাতে পরে। আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন। থ্যাংক ইউ তাফিমুল, থ্যাংক ইউ। তাফিমুল, তুমি এখন থেকে আমার ক্লাসে তোমার নাম হবে কোয়েশ্চেন মেশিন। Because your questions are very relevant, your questions are very effective, এবং এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদের সবার জানা উচিত। জাযাকাল্লাহু খাইরান তাফিমুল। গাইস, তাফিমুল যেটা জিজ্ঞেস করতেছে যে স্যার আমরা কিন্তু এই যে 15 নাম্বার ইনফরমেশনটা সলভ করার জন্য সবগুলা সেগমেন্ট পড়েছি, এ বি সি ডি পড়তে পড়তে তারপর এফ নাম্বার সেগমেন্টে গিয়ে আমরা অ্যান্সারটা পেয়েছি। এখন 16 নাম্বারটা পড়তে গিয়ে আমরা হুট করে ই নাম্বারে চলে এসেছি। এখন মানে তাফিমুলের কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার আপনি না হয় ব্রিলিয়েন্ট, আপনার মনে আছে, কিন্তু স্যার আমার মাথায় তো একটু কম কাজ করে, আমি কেমনে মনে রাখবো? তাহলে এতক্ষণ ধরে এই যে আমরা বি সি ডি ই এগুলো যখন পড়তেছিলাম এগুলার কিওয়ার্ড কি দাগায় রাখবো? অ্যান্সারটা হচ্ছে নো। অ্যান্সার হচ্ছে একদম স্ট্রেট নো। কারণ তুমি কিন্তু অলরেডি তোমার এই যে ইয়ার মধ্যে ইনফরমেশনের মধ্যে কিন্তু কিওয়ার্ড দাগায় রাখছো। প্যাসেজেও যদি দাগাইতে চাও, যদিও এখন কম্পিউটার বেসড টেস্টের মধ্যে দাগানো যাবে না, কিন্তু প্যাসেজের মতো যদি রাখতে চাও মাথা গুলায় যাবে, ইউ উইল বি পারপ্লেক্সড, তোমার মাথা গুলায় যাবে। কারণ ওখানেও কিওয়ার্ড এখানেও কিওয়ার্ড, তখন কিন্তু প্যাস লেগে যাবে। প্যাসেজে দাগাইতে যাও না, ওকে? এটা এখন তোমরা বলতে পারো স্যার আমরা মনে রাখবো কিভাবে? যখন আমরা কম্পিউটার স্ক্রিনে বারবার স্ক্রল করব তখন কিন্তু আমাদের চোখ আলটিমেটলি কয়েকটা জায়গায় আটকিয়ে যাবে। আর আরেকটা টিপস তোমাদেরকে এখানে দেই, মানে এটা একটা অ্যাডভাইস, ইটস নট অ্যাকচুয়ালি এ টিপ। এটা হচ্ছে তোমাদের মেমোরি বাড়ানোর জন্য তোমরা কি করবা? নিউজ পেপার নিবা, ইংলিশ নিউজ পেপার নিবা, নিয়ে একটা আর্টিকেল পড়বা, যে কোনো একটা আর্টিকেল পড়বা। পড়ার পর নিউজ পেপারটা বন্ধ রেখে ওই আর্টিকেলের কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড তুমি খাতায় লিখতে পারো, এটা হচ্ছে তোমার টেস্ট। আমি আবারও বলছি, ধরো ডেইলি স্টার নিউজ পেপার নিলা, ডেইলি স্টার নিউজ পেপারে মনে করো একটা আর্টিকেল আসছে রিগার্ডিং দ্য কামিং ইলেকশন, আগামী ইলেকশন সম্বন্ধে মনে করো একটা আর্টিকেল আসছে, তুমি আর্টিকেলটা পুরোটুকু পড়লা। পড়ার পর পেপারটা বন্ধ করবা, খাতা নিবা, খাতা নেবার পর ওই আর্টিকেলের কয়টা ওয়ার্ড, এখন গণহারে সব ওয়ার্ড লেখা যাবে না, যেমন এমিজার, প্রিপোজিশন, এগুলো লেখা যাবে না, ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো, যেরকম মনে করো ওই আর্টিকেলে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল ইসি, ইলেকশন কমিশন, এটা লিখলা। তারপর আরেকটু মাথা খাটাইতেছো, মনে করলা ওই আর্টিকেলে কোন একটা পলিটিক্যাল লিডারের নাম লেখা আছে, তার নামটা লিখলা। আরেকটু মাথা খাটাইলা, দেখি তো আর কি কি ছিল, ওই আর্টিকেলে মনে করো ডক্টর ইউনুসের নাম লেখা ছিল, এটা লিখলা। তারপর মনে করো ওই আর্টিকেলে ওয়ার্ল্ড ব্যাংক অবজারভেশন এরকম একটা কথা লেখা ছিল, এটা লিখলা। এভাবে করে করে ওই আর্টিকেল থেকে কতগুলো ওয়ার্ড তুমি না দেখে লিখতে পারো, দ্যাট ইজ ইয়োর টেস্ট। মনে করো আজকে 5টা লিখতে পারলা, কালকে 6টা, এরপরে 8টা, এভাবে করে করে যখন তুমি তোমার মেমোরি টেস্ট তুমি নিজে করবা, ট্রাস্ট মি, জাস্ট একটা মাস করো, জাস্ট 1 month, বাট এভরিডে
দুইবার, সকালে একবার, রাতে একবার, একটা মাস করো। কিওয়ার্ড তোমার দাগানো লাগবে না, দেখবা কিওয়ার্ড চোখের মধ্যে এমনি বেঁচে থাকবে। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। এই জিনিসগুলো না আসলে আমাদের দেশে বোঝানো হয় না, সবাই খালি ওই যে ফালতু কিছু পাইছে টিপস এন্ড ট্রিক্স দেখা দেয়, স্টুডেন্টরা মজা পায়, ওহ পাই গেছি তো এভাবে, ওই যে অ্যাডজেক্টিভ নাউন তারপর ভার্ব এভাবে করে করে কি শিখায়। এতক্ষণ ধরে যে তোমাদের সামনে আমি সলভ করলাম, আমি কিন্তু তোমাদের একটা স্টুডেন্টের মতো সেজেই সলভ করেছি। এখানে কি কোনো টিপস এন্ড ট্রিক কাজে আসবে? একমাত্র তোমার ভোকাবুলারি স্ট্রং না হইলে তুমি কোনোভাবেই অ্যান্সার তাড়াতাড়ি বের করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে তোমরা নিজের এটা বাসায় করবা। নিউজ পেপার না পেলেও অনলাইনে পোর্টালে যাবা, যে কোনো একটা পোর্টাল পড়বা, তারপর মোবাইলটা স্ক্রিন লক করে খাতায় লিখবা ওই পোর্টাল থেকে কতগুলো ওয়ার্ড তোমার মাথায় আছে। এটা করো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ক্লাস তো রেকর্ড হচ্ছে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এভাবে করে যে স্টুডেন্ট প্রত্যেকদিন দুইবার করে টেস্ট করবে, তার কিওয়ার্ড মনে রাখতে বা প্যাসেজের কথা মনে রাখতে, এই যে যেমন এই যে আমি মনে রাখলাম, এই যে 15 নাম্বার ইনফরমেশনটা খুঁজতে খুঁজতে আমি কিন্তু ই নাম্বার সেকশনটা পড়েছিলাম। তো ই নাম্বার সেকশনটা যখন পড়তেছিলাম ওখানে কিন্তু উল্লেখ ছিল এই যে চিলড্রেন প্লেগ্রাউন্ড, তারপর বার, রেস্টুরেন্ট, তারপর কার পার্কিং, এগুলা পড়েছিলাম। এটা আমার মাথায় আটকে ছিল যে ফ্যাসিলিটিস কই জানি দেখেছিলাম, ইয়েস ই নাম্বার সেকশনে পেয়েছিলাম, এই কারণে আমার বের করতে সুবিধা হয়েছে। তোমাদেরও এরকম তাড়াতাড়ি তোমরা বের করতে পারবো যদি ওই প্র্যাকটিসটা করো। আচ্ছা আমরা লাস্টে চলে আসছি, দ্যাট ইজ ইনফরমেশন নাম্বার 17, লাস্ট ইনফরমেশন। কিওয়ার্ডস কি কি ছিল? Disadvantages, certain era. আচ্ছা, কোন একটা নির্দিষ্ট যুগে কিছু স্টেডিয়াম তৈরি হয়েছিল, যে স্টেডিয়ামের কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। গাইজ এটা কি আমি করব না তোমরা করবা? এটা কি আমি করব না তোমরা করবা? আমার সামনে একটু করবা গাইজ, would you like to do? আচ্ছা তোমরা করো, আমি তোমাদের গাইড করছি। আচ্ছা আচ্ছা ওয়েট, আমি তোমাদের গাইড করতেছি। এ নাম্বার সেকশনে কোনো ডিসঅ্যাডভান্টেজ ছিল না, আমি একটু আগে দিই কারণ 10টা 12 বাজতেছে। এ নাম্বার সেকশনে ছিল না। আচ্ছা বি নাম্বার সেকশনে দুটো প্যারা আছে। প্রথম প্যারার প্রথম অংশ লাস্টের অংশ দেখো, দেখো তো কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? দেখো স্ক্রিনের সামনে তোমাদের দেখাচ্ছে, আর যাদের সামনে বই আছে তারা বইতে দেখো। নাই কিন্তু নাই। আচ্ছা বি নাম্বার সেকশনের দ্বিতীয় প্যারা, প্রথম অংশ লাস্টের অংশ পড়ো, কোনো ডিসঅ্যাডভান্টেজের কথা আছে? নাই। সবাই দেখো, দেখে বলো ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা বা নেগেটিভ সাইড, স্টেডিয়ামের কোনো নেগেটিভ সাইড আছে? নাই, আসলে নাই, তোমরা খুঁজে পাবা না। আচ্ছা সি নাম্বারে আসো। এটাই হচ্ছে স্কিমিং পাওয়ার, কত দ্রুত তুমি পড়তে পারো। স্কিমিং মানে হচ্ছে বরবর 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 করে জাস্ট পুরোটুক পড়ে যাওয়া। ঠিক আছে, মানে মেইন অর্থটা বের করা। সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ বোঝা লাগবে না, জাস্ট মেইন অর্থটা বুঝতে পারলে হবে। এটা হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে এক্সাক্ট ইনফরমেশনটা বের করা, কারো কোনো একটা বয়স, কোনো একটা জায়গার নাম, কোনো পার্সেন্টেজ, কোনো ফিগার, দ্যাট ইজ কল স্ক্যানিং। আচ্ছা বি নাম্বার গেল। কাম টু সি। সিতে মাত্র একটাই প্যারা আছে, এই প্যারার প্রথম অংশ লাস্টের অংশ পড়ো, কোনো ডিসঅ্যাডভান্টেজের কথা লেখা আছে? লাস্টের দিকে দ্য রুইন্স অফ রুইন্স নেগেটিভ। না না না, রুইন্স ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ। ডিসঅ্যাডভান্টেজ কোন কিছু বলেন? ডিসঅ্যাডভান্টেজের কোনো লেখা মানে কথা নেই, মানে অসুবিধা বা নেগেটিভ সাইড, স্টেডিয়ামের কোনো নেগেটিভ পয়েন্ট, এ ধরনের কোনো কথা নেই। রুইন মানে তো ধ্বংসাবশেষ। যেমন ওই যে আমাদের মহাস্থানগড় আছে না বগুড়ায়, মহাস্থানগড়, ওইটা একটা রুইন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা সি, আচ্ছা এ বি সি, সিও নাই। কাম টু ডি। ডিতে দুটো প্যারা আছে গাইস। প্রথম প্যারার প্রথম অংশ লাস্টের অংশটা পড়ো তো গাইস, দেখো তো ডিসঅ্যাডভান্টেজ পাও। পার্কিং লস্ট হচ্ছে স্যার, এটা আর এই যে কন্ট্রিবিউট টু আরবান হিট। ডি নম্বরের লাস্টের দিকে মনে হয়। লাস্টের দিকে কোনটা? পার্কিং লস্ট হচ্ছে এরিয়াগুলো। কন্ট্রিবিউট টু আরবান হিট। তোমরা কি প্রথম প্যারাটা ভালো করে পড়েছো?
প্রথম প্যারাটার প্রথম অংশ ভালো করে দেখো। আচ্ছা দেখো, প্রথম প্যারার প্রথম অংশটা আমি পড়তেছি, মানে তোমাদের ম্যাডাম পড়তেছে, দেখো। There are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games, but some of the flexibility was lost at the beginning. But some of the flexibilities were lost. But some of the flexibilities were lost. Disadvantage এর সাথে মিলে? Yes, sir. মিলেছে মানে বর্তমান স্টেডিয়ামের সাথে অতীতে স্টেডিয়ামের কিছু সিমিলারিটিজ আছে, কিন্তু অতীতে স্টেডিয়ামে কিছু ফ্লেক্সিবিলিটি মানে কি কিছু সুবিধা হারিয়ে গিয়েছিল, মানে অতীতে স্টেডিয়ামগুলোতে কিছু সুবিধা ছিল না। Some of the flexibility was lost. ডিসঅ্যাডভান্টেজের সাথে মিলে? Yes, sir. জি স্যার মিলে। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ তো পেয়েছি, তার মানে এই প্যারাটা একটু পড়তে হবে, কারণ আমাদের আরেকটা কিওয়ার্ড কিন্তু বাকি আছে। বিল্ট ইন এ সার্টেন এরা, কোন একটা নির্দিষ্ট যুগে কোন একটা স্টেডিয়াম তৈরি হয়েছিল, তাহলে এখান থেকে পড়ে মানে কোন একটা নির্দিষ্ট যুগে কোন একটা স্টেডিয়াম তৈরি হয়েছিল, স্টেডিয়ামের অসুবিধা, তাহলে এই প্যারাটা একটু পড়ি। সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটিস ওয়ার লস্ট, এখান থেকে পড়ি। Flexibility was lost at the beginning of the 20th century as At the beginning of the 20th century. আচ্ছা, 20th century মানে কি, কে বলতে পারবা? কোন পিরিয়ডটাকে 20th century বলা হয়? 1900 থেকে 1999। না, 1900 থেকে 1999, 1900 to 1999, এটা হচ্ছে 20th century। তো দেখো তো, in a certain era পেয়ে গিয়েছি, at the beginning of the 20th century পেয়ে গিয়েছি, তাহলে ডিসঅ্যাডভান্টেজও পেলাম, at the beginning of the 20th century পেলাম। So we have finally found the answer to the question number 17, that is section number D. Okay, now